খামেনির মৃত্যুতে ইরানের শোকের মাতম, কাল তেহরানে জানাজা, কঠিন প্রতিশোধের অঙ্গীকার, পাল্টাপাল্টি হামলা অব্যাহত। মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় জামায়াত সহ বিভিন্ন দলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ। শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার 7 আসামি 8 দিনের রিমান্ডে। ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু জানালেন ভারপ্রাপ্ত সিইসি। সারা বছর ধরে ধাপে ধাপে হবে এসব নির্বাচন। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে বাড়বে জ্বালানি সংকট, শঙ্কা বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ভাটা পড়বে রেমিটেন্সেও। মার্কিন হামলার পর ইরানের বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত। এত কিছুর পর খেলতে যাওয়া ঠিক হবে না বললেন দেশটির ফুটবল প্রধান। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার নিরাপত্তার বলয় নিয়ে প্রশ্ন উঠেছে। একেবারে গোপনীয় এবং সুরক্ষিত কক্ষে অবস্থান করেও কেন হলো না শেষ রক্ষা? গণমাধ্যমের তথ্য বলছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত কয়েক মাস ধরে খামেনিকে নজরদারিতে রেখেছিল, যার কারণে খামেনির অবস্থান আগে থেকেই গোয়েন্দা সংস্থার কাছে ছিল। নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ থেকেও শেষ রক্ষা হলো না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ নিখুঁত হামলায় তেহরানে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে হামলার শিকার হন তিনি। তার মৃত্যু নিশ্চিত করতে বোমা বর্ষণ করা হয় অন্তত 40 বার। এই হামলায় খামেনির মৃত্যুর পর তার নিরাপত্তার বলয় নিয়ে উঠেছে প্রশ্ন। একেবারে গোপনীয় এবং সুরক্ষিত কক্ষে অবস্থানের খবরও কিভাবে পৌঁছালো মার্কিন ইসরায়েলি গোয়েন্দাদের কাছে? গণমাধ্যমের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ দীর্ঘদিন ধরে নজরদারি চালাচ্ছিল। কয়েক মাস ধরে খামেনির অবস্থান চলাফেরার তথ্য ছিল তাদের কাছে। খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসছেন এমন নিশ্চিত তথ্য পাওয়ার পরই তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আকাশ ও নৌ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি খামেনির ওই বৈঠকটি প্রথমে সন্ধ্যায় হওয়ার কথা ছিল, তবে ইসরায়েলি গোয়েন্দারা সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি নেতৃত্ব সংক্রান্ত কম্পাউন্ডে বৈঠকের তথ্য শনাক্ত করে। খামেনির এই মৃত্যু ইরানের নিরাপত্তা কাঠামোর বড় দুর্বলতার ইঙ্গিত দেয় বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর শোকে কাতর পুরো দেশ। কালো পতাকা হাতে অশ্রুসিক্ত নয়নে তেহরান স্কোয়ারে জড়ো হয়েছেন লাখো মানুষ। কারবালার শোকানুষ্ঠানের মতো বুক চাপড়ে দুঃখ প্রকাশ করছেন অনেকে। ইরান পরিস্থিতির উপর নজর রাখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ। জানতে চাই আমরা তার মতামত। তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপনাকে স্বাগত। যে যুদ্ধের সর্বশেষ তথ্য আপনার কাছে জানতে চাচ্ছি। ইরানের যে যুদ্ধ শুরু হয়েছে সেটি মূলত একটি চাপিয়ে দেওয়া যুদ্ধ, সুতরাং এই যুদ্ধের শেষ কে টানবে এটি একটি বড় প্রশ্ন। তবে এই মুহূর্তে যেটি বোঝা যাচ্ছে যে খমেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি বেশি মাত্রায় আক্রান্ত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েল এবং আমেরিকাকে বাধ্য করবে যুদ্ধ দ্রুত ইতি টানতে। ইরানের এক্ষেত্রে কোনো ধরনের সদিচ্ছা দেখা যাবে না, কারণ ইরান আক্রান্ত হয়েছে এবং তারা প্রতিশোধ নিতে চায়। তবে যেটি দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইতিমধ্যেই কূটনৈতিক আলোচনা এবং যোগাযোগ শুরু করেছে যেন খুব দ্রুত এই যুদ্ধটি সমাপ্ত হয়। বিশেষ করে তেলের বাজার খুব দ্রুতই অনেক বেশি সংকটের মুখে পড়বে। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, বিভিন্ন দেশে হামলা হয়েছে। সুতরাং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাধ্যমেই এই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ আসবে বলে মনে করতেছি। আরেকটি বিষয় হলো যে তুরস্ক এখানে আক্রান্ত হবে কিনা। তুরস্ক অবশ্যই একটি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, কারণ ইরানের খমেনির মৃত্যুর পরে যেহেতু ইরানের রাজনৈতিক ব্যবস্থা ধসে পড়তে পারে, যেহেতু এখানে ইসরায়েলের কর্তৃত্ব অথবা আমেরিকান প্রভাব বাড়তে পারে, সেহেতু পরবর্তীতে ইসরায়েলের জন্য এই অঞ্চলে সবচেয়ে বড় ঝুঁকি অথবা প্রতিপক্ষ হচ্ছে তুরস্ক। তুরস্কে আমরা বিশেষভাবে দেখছি যে তুরস্কের এরদোয়ানের ইতিমধ্যেই আন্তর্জাতিক ভাবে একটি প্রভাব তৈরি হয়েছে। ফলে ইসরায়েলের মধ্যপ্রাচ্যের যে স্বার্থগুলো রয়েছে সেক্ষেত্রে এরদোয়ান একটি বড় বাধা হবে, তুরস্কের রাজনৈতিক এবং সামরিক শক্তি একটি বড় বাধা হবে। সুতরাং সেক্ষেত্রে
এরদোয়ান এবং তুরস্ককে টার্গেট করে পরবর্তী পদক্ষেপ ইসরায়েলের পক্ষ থেকে নেওয়া হতে পারে বলে মনে হয়। তুরস্ক এক্ষেত্রে যে ভূমিকাটি রাখছে সেটিও গুরুত্বপূর্ণ। তুরস্ক বরাবরের মতো এখানে তৃতীয় পক্ষ হিসেবে দুই পক্ষকে সমঝোতায় আসার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আঙ্কারা কেন্দ্রিক যে কূটনৈতিক তৎপরতা সেটি এখন চোখে পড়ার মতো। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যোগাযোগ স্থাপন, ইসরায়েলের সাথে যোগাযোগ এবং মার্কিনীদের সাথে যোগাযোগের ক্ষেত্রে তুরস্ক অগ্রণী ভূমিকা পালন করছে এই মুহূর্তে। কিছুদিন গেলে বোঝা যাবে, বিশেষ করে এই সপ্তাহের পুরোটাই পাল্টা আক্রমণ চলবে এবং এর মধ্যে কূটনৈতিক অগ্রগতি হবে এবং শেষ পর্যন্ত আশা করা যায় যে এই সপ্তাহের শেষের দিকে যুদ্ধের একটি সম্ভাব্য সমাপনী আমরা দেখতে পারি। তবে সেটি নির্ভর করবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কূটনৈতিক তৎপরতা এবং তুরস্কের এক্ষেত্রে ভূমিকা। ধন্যবাদ। ডক্টর রহমতুল্লাহ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার শামিল এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক বার্তায় শোককে শক্তিতে পরিণত করে কঠিন বদলা নেয়ার অঙ্গীকার করেন তিনি। এদিকে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত হয়েছে, বাড়ছে হতাহতের তালিকাও। মার্কিন ঘাঁটিগুলোতেও জ্বলছে ইরানের ক্রোধের বারুদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে বদলে যায় পরিস্থিতি। তবে নতজানু নয়, প্রতিশোধমূলক হামলায় মনোযোগ তেহরানের। তেল আবিব জুড়ে সাইরেনের শব্দ, মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার জবাবেই জোরদার হামলা চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ডস কর্প আইআরজিসি। ইরানি বার্তা সংস্থা নিউজ ফর এজেন্সি জানায়, তেহরানে নিজ কার্যালয়ের দায়িত্ব পালনকালে হামলার শিকার হন খামেনি। প্রাণ হারান খামেনির কন্যা, জামাতা, নাতি ও এক পুত্রবধূ। নিহত হন খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জেদা, শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সালে আসাদি সহ আরও বেশ কয়েকজন। সর্বশেষ এই তালিকায় যুক্ত হন দেশটির সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। এমন আবহে এক বার্তায় শোককে শক্তিতে পরিণত করার বার্তা দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার শামিল। তবে এত হত্যার পরেও ক্ষান্ত হয়নি ইসরায়েল। ইরানকে লক্ষ্য করে অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে দখলদার বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মার্কিন ঘাঁটিগুলো তছনছ করে দিচ্ছে আইআরজিসি। বাড়ছে হতাহতের তালিকা, প্রাণ যাচ্ছে অনেক মার্কিন সেনারও। আসমাতুলি, নিউজ 24। যুদ্ধের কারণে এই দুই দেশ ছাড়াও ইরাক, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ রয়েছে। এর ফলে সৌদি আরব, বাহরাইন, ইতালি সহ 11টি দেশে যাতায়াত করতে পারছেন না যাত্রীরা। এই দেশগুলোতে কর্মরত যেসব শ্রমিকরা ছুটিতে নিজ দেশে গিয়েছিলেন, তাদের কাজে ফিরতে ভিসা জটিলতায় পড়তে হবে। ইরান ইসরায়েল যুদ্ধে নতুন সংকটে মধ্যপ্রাচ্য। আকাশপথে চলছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধের কারণে আগেই আকাশসীমা বন্ধ করেছে ইসরায়েল। একই পথে ইরাক, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতও। এতে পুরো মধ্যপ্রাচ্যে চলাচলে এক ধরনের অচলাবস্থা চলছে। আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ শ্রমবাজার পড়েছে ঝুঁকিতে। শনিবার থেকে মধ্যপ্রাচ্যের প্রায় সব রুটের ফ্লাইট স্থগিত। এসব দেশ থেকে যারা ছুটিতে বাংলাদেশে এসেছিলেন, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় তারাই এবার বড় বিপদে পড়েছেন। থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করে নাই। ভিতরে আপনার এই কর্মকর্তারা বলছে যে আপনারা এখন তো 24 ঘন্টা পর্যন্ত কোনো ফ্লাইট হবে না, আপনারা যান, যদি পারেন আপনারা বাড়ি চলে যান। আর না হলে আপনাদের এখানে যদি কেউ থাকে বা ওখানে থাকেন না, হোটেল ভাড়া থাকেন, যখন আমরা ডাক দিব বা আপনারা যেখান থেকে টিকিট ক্রয় করছেন ওইখানে যোগাযোগ করেন। একই অবস্থা, ওমানবদ্ধ তো কইতেছে বাড়িতে যাও, বাড়িতে যে এজেন্সির যেতে টিকিট কাটছে তার লোক কথা কইতো, তো কথা কওয়ার পরে আবার বললাম আমার এনে তো টিকিটের মিছিলে আছে কইয়া যাচ্ছে তারিখ মানে যাওয়ানের ইয়া, তো আজকেও কল দিলাম কইতেছে যাওয়ানের তারিখ আছে, তো অনেক ফোন দিচ্ছি কইতেছে না চাইলে তার কোনো কিছু নেই, 2 দিন। আমরা কি আসলে কি যেতে পারবো কিনা, নাকি এরকম দুর্ভোগ হবে আমাদের, এই জন্য টেনশন হচ্ছে। শুধু আকাশসীমা বন্ধই নয়, ইরানি হামলায় অস্থির উপসাগরও। সাথে পারস্য সাগরে ইরানি হামলায় ধ্বংস হয়েছে মার্কিন নৌবহর আব্রাহাম লিঙ্কন। এর মধ্যে বিশ্ব বাণিজ্যের হৃৎপিণ্ড খ্যাত হরমুজ প্রণালী আটকে দিয়েছে ইরানিরা। এতে করে বাড়তে পারে জ্বালানি তেলের দাম, যার প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়াতেও।
48 থেকে 2025 সাল পর্যন্ত অন্তত 50 বার ইসরায়েল ইস্যুতে যুদ্ধে অস্থির হয়েছে মধ্যপ্রাচ্য, যার বৈরী আচরণের শিকার হয়েছে বাংলাদেশও। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে মাসুল গুনতে হবে সারা দুনিয়াকে। জ্বালানি তেলের সরবরাহ বন্ধ হলে বিশ্বব্যাপী সব ধরনের উৎপাদনে ধস নামবে, খেসারত দেবে সাধারণ মানুষ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর শোকে কাতর পুরো দেশ। কালো পতাকা হাতে অশ্রুসিক্ত নয়নে তেহরান স্কোয়ারে জড়ো হয়েছেন লাখো মানুষ। কারবালার শোকানুষ্ঠানের মতো বুক চাপড়ে দুঃখ প্রকাশ করছেন অনেকে। শোকের কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান এপিক ফিউরিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে স্তব্ধ পুরো জাতি। কারবালার শোকানুষ্ঠানের মতো বুক চাপড়ে দুঃখ প্রকাশ করছেন অনেকে, কেউ আবার অশ্রুসিক্ত নয়নে প্রার্থনায় মগ্ন। পুরো দেশেই ছড়িয়ে পড়েছে শোকের মাতম আর বেদনার আবহ। রবিবার খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তেহরান স্কোয়ারে জড়ো হতে থাকেন মানুষ। কালো পতাকা হাতে রাজপথ রূপ নেয় শোকের মিছিলে। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থাকা এই নেতাকে অনেকেই দেখছেন পথ প্রদর্শক, রক্ষক ও আদর্শিক অভিভাবক হিসেবে। খামেনির মৃত্যুর পর দেশজুড়ে যে কান্নার স্রোত বইছে তা যেন শুধু একজন নেতার বিদায় নয়, একজন অভিভাবক হারানোর বেদনা। তাই এ অবস্থায় শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় দেশটির সাধারণ মানুষের। আমি আজ এখানে এসেছি আমার সরকার এবং আমাদের সশস্ত্র বাহিনীকে দেখাতে যে আমি তাদের পাশে আছি। আমরা আগের চেয়েও শক্তিশালী এবং আমরা আমাদের দেশের পেছনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। সরকার এরই মধ্যে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যম বলছে কাল তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইরানের সর্বোচ্চ এ নেতার জানাজা। আফরিন মৌ, নিউজ 24। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয় বৈঠকে সরকার প্রধান এসব কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। রোববার সপ্তাহের শুরুর দিনে সকালে সচিবালয়ে নিজ দপ্তরে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সাথে যোগ দেন গুরুত্বপূর্ণ এক বৈঠকে। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, ভূমিকম্প মোকাবেলায় ঢাকায় খেলার মাঠ, খোলা জায়গা চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় যেটা আমাদের কাউন্সিল রয়েছে সেগুলোর মধ্যে এগুলো আলোচনা হয়। আমরা মাননীয় প্রাইম মিনিস্টারকে বলেছি, যেটা 2022 সালে বোধহয় একটা সভা হয়েছিল, এটা অল্প সময়ের মধ্যে আমরা একটা মিটিং করে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি, প্রস্তাব তুলেছি। 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সরঞ্জাম কেনার নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। বলেন, ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানতে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডাকার কথা বলেন তিনি। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি। এরপর প্রধানমন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে। বৈঠকে উঠে আসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা ও যুদ্ধের প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, মধ্যপ্রাচ্যে অবস্থান করা বাংলাদেশিদের নিরাপত্তা ও তাদের সহযোগিতা করতে সর্বাত্মক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যের কর্মস্থলগুলো, তাদের অনেক কর্মসংস্থান আছে, তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছে এখানে আমরা সহায়তা দিচ্ছি। তিনি জানান, মধ্যপ্রাচ্যে সমস্যা কূটনৈতিক তৎপরতা ও আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী সংগঠন। রবিবার বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তেহরানের ক্ষোভ আশ্রয় পড়েছে ঢাকায়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াত ইসলামী। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে বক্তারা ইরানের উপর হামলার নিন্দা জানান। এই হামলাকে শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত বলে মন্তব্য করেন জামায়াতের নেতারা। ইরানের প্রতি হামলা মুসলিম বিশ্বের প্রতি শুধু নয়, শুধু মধ্যপ্রাচ্যের প্রতি নয়, এই হামলা গণতন্ত্রের প্রতি, শান্তিকামী মানুষের বিরুদ্ধে। অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, আর এই ক্ষেত্রে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে হামলার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণের আহ্বানও জানান বক্তারা। ভাতৃজাতির সংঘর্ষ তৈরি করে। এদিকে একই ঘটনার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সবার আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব শক্তির ইফতার মাহফিলে তিনি বলেন, আগামী 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে এবং সংসদকে সংস্কার অধিবেশন পরিষদ গঠন করতে হবে। এ সময় ফ্যাসিবাদী আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতার করার দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো অধ্যাদেশ জারি করা হয়েছিল, যে অধ্যাদেশগুলোকে অনুমোদন দেওয়ার দায়িত্ব হচ্ছে এই বর্তমান যে সংসদ অধিবেশন হবে সেই সংসদের সকল অধ্যাদেশকে অনুমোদন করা হবে, এটা আমরা আশা করব। দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, নতুন সরকারের 13 দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। সচিবালয়ে এক বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। সেনাবাহিনীর সদস্যরা মাঠ প্রশাসনের দায়িত্ব ছেড়ে ব্যারাকে ফিরে যাওয়া উচ্চ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত, তবে শিগগিরই তারা ব্যারাকে ফিরে যাবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রমজানের পরেই সিটি কর্পোরেশন নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসউদ। রোববার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে RFEDর অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে, ঘাটতির বিষয়গুলো খতিয়ে দেখবে কমিশন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। সকাল থেকেই নগরীর বিভিন্ন শপিং মলে ভিড় করছেন ছোট বড় সব বয়সী ক্রেতারা। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ছুটছেন ফুটপাত থেকে শুরু করে পছন্দের বিপণী বিতানগুলোতে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে রাজধানীর ঈদের বাজার। ঈদ উল ফিতরকে ঘিরে এখন জমজমাট শপিং মলগুলো। বড় বড় মার্কেট ও শপিং মলে চোখে পড়ার মতো ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। বিগত সময়ের মতো এবারও পোশাকে রয়েছে ভিন্নতা ও নতুনত্ব, তবে পোশাকের দরদাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের। এখনো দেখতেছি, আমি কিনি নাই, আম্মুর কিনছি, ভালো লাগতেছে শপিং এ নতুন নতুন ড্রেস আপ দেখে। পাকিস্তানি ড্রেসের প্রতি একটু বেশি সবার আকর্ষণটা দেখা যাচ্ছে। ক্রেতারা বলছেন, মাঝে মাঝে জিনিসপত্রের মূল্য বেশি হওয়ায় পছন্দের জিনিস নিতে পারছেন না তারা। মেকআপ কসমেটিক হোক আর জামা কাপড় হোক, সবই মোটামুটি দাম বেশি। গত বছরের থেকে এই বছর অনেক বেশি দাম। আর নতুন সরকারের কাছে আমাদের দাবি ছিল যে সবকিছুর দাম সহনীয় পর্যায়ে রাখা, তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি না। এদিকে বিক্রেতারা বলছেন, আমদানি জটিলতা ও ডলারের উচ্চ মূল্যের কারণে এবার পোশাকের দাম বেড়েছে। ঈদ উল ফিতরকে ঘিরে ভালো বেচা বিক্রির আশা তাদের। গত বছর থেকে এই বছর জিনিসের দাম একটু বাড়তে, কারণ আমি বলি ইন্ডিয়াতে মালগুলোতে আসতেছে না, বাট আপনার আসতেছে চায়নার থেকে, যার কারণে মালগুলো বেশি একটু বাড়তি দেখে না লাগতেছে। তো কাস্টমার মনে করে আগে যে দাম দিয়ে ওই দামটাই বলে মনে করেন, কত 50-100 টাকা বাড়তি হলে কাস্টমারটা অনেক বেশি হয়ে যায়। কিন্তু ঈদের সময় যত ঘনিয়ে আসবে ততই জমজমাট হয়ে উঠবে কেনাকাটা, এমনটাই বলছেন ক্রেতা বিক্রেতারা। নামিরা আহমেদ, নিউজ 24, ঢাকা। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে জ্বালানি সংকট দেখা দিতে পারে।
ক্ষতিগ্রস্ত হতে পারে বৈদেশিক কর্মসংস্থান, ভাটা পড়বে রেমিটেন্স প্রবাহে, আমদানি রপ্তানি ব্যাহত হওয়ায় বাড়বে পণ্যমূল্য। সব মিলিয়ে ধুঁকতে থাকা অর্থনীতি পড়তে পারে নতুন এক গভীর সংকটে, এমন শঙ্কা বিশ্লেষকদের। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।